ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, প্রধান উপদেষ্টা আহ একটা ডেট ঘোষণা করবেন কি করবেন না, তার কথা বলার ধরনটা এমন সব সময় যেখানে যদি এবং তবে বর্তমান থাকে। তো যদি এবং তবে যদি বর্তমান থাকে, তাহলে এই ডেট দেওয়া না দেওয়া এইসবে কিচ্ছু আসে যায় না। আমরা যতটুকু জানি শুনেছি যে উনি যখনই সমস্যায় পড়ে, এবং আমি শুনেছি কি, আমি নাম ধরেই বলতে পারি, একজন পলিটিক্যাল লিডার আপনার বামে সংগঠনের প্রিন্স ভাই, উনি তো ওপেনই বললেন যে উনি বিপদে পড়লে আমাদেরকে ডাকেন। কি এজেন্ডা, কিসের জন্য, কিচ্ছু বলেন না। এবং এটাই বাইরে প্রচার করেন যে আমরা সমন্বয়হীনতা না, আমরা সমন্বয়ের মধ্যে আছি, জাতীয় ঐক্য আমাদের মধ্যে আছে, এটাই দেখানো হয়। এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে প্রধান উপদেষ্টা জেনে বুঝেই হয়তোবা একটা ডেট নিয়ে উনি আবারও লুকোচাপা করতে পারে। আবার এটাও হতে পারে মানুষের পরিবর্তন তো হতেই পারে, এমনও হতে পারে যে উনি সত্যিকার অর্থেই নির্বাচন দিতে চান। আর সেই বিশ্বাস করে করে বারবার বিএনপি হোঁচট খাচ্ছে, বিএনপি ক্রস ফায়ারে পড়ছে, বিএনপি ট্রাপে পড়ছে, এরকম তো কথা এর মধ্যে এস্টাবলিশড হয়ে গেছে। এবং যার কিছুটা উপলব্ধি নিশ্চয়ই আপনারা করছেন। আহ নির্বাচন তো প্রলম্বিত হচ্ছেই। সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, আপনারা বিশ্বাস রাখতে চান, আমরাও বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, কিন্তু আবারও যদি হোঁচট খেতে হয়, এর শেষটা কোথায়? দেখেন, বিএনপি একটা বড় দল, হয়তো বা হোঁচট খেয়ে সামলে দাঁড়াতে পারে বলে বিএনপির জনপ্রিয়তা এত। নইলে আওয়ামী লীগের 15.5 বছর হেন কোনো প্রচেষ্টা নাই, করা হয় না বিএনপি কে টুকরো টুকরো করার, অথবা তার আগে 1/11 সরকার, তারা হেন কোনো প্রচেষ্টা নাই যে -2 ফর্মুলাকে বাস্তবায়ন করার। তো সেই জায়গা থেকে বিএনপি এখনো আল্লাহ রহমতে মানুষের দোয়ায় মানুষের সহযোগিতায় দাঁড়িয়ে আছে। তো মানুষকে বিশ্বাস করা ভালো, যে কথাটা বললাম, বিএনপি যদি অতীত থেকে শিক্ষা নেয় তাহলে এইবার হাতের পাশ ছাড়বে না। ছাড়বে না বলেই আমার মনে হয় যে তাদের কর্মসূচিগুলো কিন্তু ফেলে দেওয়া হয় নাই। আগামী 3 মাসের কর্মসূচি তাদের আছে। তো সরকার, আমি এক কথায় বলতে চাই, সরকারের একটা ডেট দেওয়া, ধরেই নিলাম পান্না ভাই সরকার ডেট দিল, ডেট দেওয়া মানে নির্বাচন না, ডেট দেওয়া মানে সময় ক্ষেপণ। ডেট দেওয়া মানে আপনার ইসিসিসির সাথে সরকার যদি কথা বলে যে কয়েক মাস হাতে দেশের যে সিচুয়েশন, দেখেন নির্বাচনের প্রথম যে কাজটা যারা করেন, ইসি তো হুকুম দেওয়ার লোক, ইসি কাজ করার লোক না। কাজ প্রথমে যেটা রোড লেভেলে করেন সেটা হলো পুলিশ। পুলিশের এখনো ট্রমাটাইজ কাটে নাই, পুলিশকে এখনো সুশৃঙ্খল ভাবে দাঁড় করানো হয় নাই, পুলিশকে এখনো নিরপেক্ষ ভাবে ব্যবহার করা হচ্ছে না। এরপরে থাকে আপনার প্রশাসন, ডিসি, এসপি, ওসি, তারপরে কি বলে আপনার ইউনো, এরা এই এই জায়গাটায় আমার মনে হয় না যে আগের যে আওয়ামী লীগের যারা ডিসিএসপি ছিল তাদেরই ম্যাক্সিমাম, তাদেরই, কারণ কোথা থেকে দিবে, একটা লেভেল লাগবে তো। তো সেইখান থেকে ওইখানেও কিন্তু রাজনীতি শিকার হয়েছে, স্বীকার করেছে এই সরকার। যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দেয় নাই। এই নিয়ে ডিসি নিয়োগ নিয়ে আমরা অনেক কিছু দেখেছি, শুনেছি, পড়েছি। তো সেই জায়গায় সরকার এই জিনিসগুলো যদি ঠিক না করে, নির্বাচন কমিশনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ঠিক না করে, প্রত্যেক দিন যদি 18 ঘন্টা পরিশ্রম করে, তাও কিন্তু সুন্দর, মানে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন দিতে, ডিসেম্বর হোক, জানুয়ারি হোক আর ফেব্রুয়ারি হোক, দিতে সরকারের ভীষণ ভীষণ ভাবে ব্যাক পেতে হবে। আমরা কিন্তু কার্যক্রমে শুধু সংস্কার নিয়ে বসতেই দেখছি, সংস্কার নিয়ে খানা পিনে চলছে কাজ। বাঁশের যে তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো বানরের, যে 3 পা এগোয় তো 4 পা পিছায়, এই অবস্থা হতে থাকলে নির্বাচন এই সরকার দিবে নাকি নির্বাচন না দেওয়ার জন্য এই কাজগুলো। লাইক আমি যদি আপনাকে বলি, গোপালগঞ্জে যা দেখলাম, গোপালগঞ্জ একটা জায়গা, সেখানে যুগের পর যুগ এই ঘটনাগুলো ঘটে আসছে, এটাই নতুন তা না। তাহলে যেইখানে ঘটনাগুলো ঘটে আসছে, একটা এই সরকারের তো কোনো রাজনৈতিক দল নাই, ছিল না, থাকার কথা না, কিন্তু তারপরেও কোনো একটা রাজনৈতিক দলকে বিশেষ সাপোর্ট দিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখিয়ে তাদেরকে পাঠানো হলো, এবং ওইখানে 4-5 জন লোক মারা গেল। আমার কথা হলো যে মানুষ খারাপ হতেই পারে, খারাপ মানুষের জন্য শাস্তির বিধান আছে। আপনার এরকম করে বিনা বিচারে মৃত্যুর কোনো বিধান নাই, এইভাবে এটাকে সৃষ্টি করা বলে। যেমন আমি উস্কানিমূলক বক্তৃতা দিলাম, তারা তেড়ে আসলো, তারপরে মারামারি হলো, এক পক্ষের সঙ্গে সমস্ত বাহিনী আছে,
আরেক পক্ষের সাথে কেউই নাই, নিজেরা আর নিজেদের যা কিছু ছোটখাটো, তো তারাই তো মারা যাবে, এটাই স্বাভাবিক। তারা মারা গেল, এতে কি হলো? রাষ্ট্রের, তারাও কিন্তু দুষ্ট সন্তান, কিন্তু রাষ্ট্রের সন্তান, রাষ্ট্রের নাগরিক। এবং যে মারা গেছে তারা কিন্তু পথিক পথচারী, এমনই হয় বেশিরভাগ। হয়তো সেখানেও এরকমই হয়েছে, আমরা এরকমই শুনেছি। তো এই জায়গাগুলা, এই মানুষগুলো যারা চলে গেল তারা কিন্তু ফেরত আসবে না। তো সরকার যদি এরকম 2, 4, 10টা উস্কানিমূলক জিনিস করে, লাইক আপনার মাইলস্টোন যে ঘটনাটা ঘটলো স্কুল অ্যান্ড কলেজের, সেইখানে সরকার দেখতে গেল না 4-5 দিনে, সরকার কোনো ওই ধরনের বিবৃতি দিল না, সরকার তাদের জন্য রাজনৈতিক দলদের ডাকলো, কিন্তু তাদের কথা বলতে সরকার ভুলে গেলেন। এই যে কি কি বিচিত্র সেলুকাস এটা। তো এই এরপরে আমরা কি দেখলাম? ওখানে আন্দোলন দেখলাম। এখন আন্দোলনের মধ্যে কেউ তো, কারো বাড়ি পুরা যাবে, কেউ আলু পুরা খাবে, এটাই স্বাভাবিক। তো ওখানে যদি কোনো শত্রুপক্ষ গিয়ে থাকে, কোনো ফ্যাসিস্টের যদি প্রতিনিধি গিয়ে থাকে, আমি বলবো সরকার এই সুযোগটা করে দিয়েছে, সরকার এই সুযোগটা করে দিয়েছে। এবং পরবর্তীতে আমরা কি দেখলাম? পরবর্তীতে 2জন মানে হুমড়া চুমড়া উপদেষ্টার সহ একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে 9 ঘন্টা আটকে থাকতে হলো। এটা কিন্তু একটা সরকারের ব্যর্থতার, চরম ব্যর্থতার পরিচয়। চরম ভাবে মানুষ তাদের অপছন্দ করে, এই অপছন্দের পরিচয়। কারণ যদি মানুষ তাদের পক্ষে থাকতো তাহলে কিন্তু ওইখানে মানুষেরই প্রতিনিধি ছিল। 2-4টা অন্যায়কারী কিন্তু টিকতে পারতো না যদি মানুষ যদি রুখে দাঁড়াতো। তার মানে দাঁড়ায় না। এবং আপনি দেখেছেন কিংস পার্টি নামে খ্যাত সরকারের, তাদের আমি অস্তিত্ব দেখিনি। কারণ তারাও বুঝে গেছে যে তাদের আপনার যেভাবে সুনাম থাকার কথা, সেই সুনামটা এখন আর নাই। তারা এখন ইতিহাসের উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় তাদের যাওয়ার মতো অবস্থা ছিল না। তো এই যে প্রতিদিন একটার পর একটা ইস্যু, এবং ইস্যুকে ঢেকে রাখার যে পায় তারা, এটা কিন্তু ফ্যাসিস্টের সময় ছিল, আমরা বলতাম। তা সেইটা যদি একই জিনিস থাকে, তাহলে তো আমরা যেইখানে যে তিমিরে ছিলাম সেই তিমিরেই তো আছি, আমাদের তো কোনো চেঞ্জ আসছে না। সে জায়গা থেকে আমার প্রশ্ন, যদি সত্যি সত্যি একটা নির্বাচনের তারিখ ঘোষণা হয়, যেহেতু আমরা সবার আস্থা রাখতে পারছি না, আপনি নিজেও বলছেন যে আস্থা এবং আস্থাহীনতার একটা দোদুল্যমানতার মধ্য দিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে, তারপরেও বিশ্বাস রাখার চেষ্টা করতে হচ্ছে। ধরুন তারিখ ঘোষণা করলো, ফেব্রুয়ারিতেই নির্বাচনের টাইম ফ্রেমটি ঘোষণা করলো, কিন্তু অক্টোবর নভেম্বরে গিয়ে বলা হলো যে না, নির্বাচনের পরিবেশ নেই। যেই কথার প্রতিধ্বনি আমরা এর মধ্যে জামায়াতের আমিরের মুখ থেকে শুনেছি, গোপালগঞ্জকে কেন্দ্র করে এনসিপির নেতাদের মুখ থেকে আমরা শুনেছি নির্বাচনের পরিবেশ নেই। ইভেন প্রধান উপদেষ্টা নিজেও এই কথা নাকি উল্লেখ করেছেন, শাহাদাত হোসেন সেলিম, আপনাদের অন্যতম সহযোদ্ধা এলডিপি, তিনি এই মন্তব্যটি করেছেন যে তার রেফারেন্স দিয়ে। তো এটা দিয়ে যদি মোলা ঝুলিয়ে রাখা হয় আবারও, আমি সরি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, পরবর্তীতে কি করবে বিএনপি? বিএনপি যে বললাম, বিএনপি তো কর্মসূচিও হাতে রেখেছে, 3 মাসের কর্মসূচি আগামী, সেই পরিকল্পনা প্ল্যানিং আপনাদের সামনে উপস্থাপন করবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কথা, আমার কথা, আরো 10 জনের কথা, এটা ধরেই নেন যে এটাই ঠিক হবে। কারণ তফসিল ঘোষণা করে 3 মাস, 2 মাস থেকে 3 মাস আগে। তো 3 মাস আগে এর মধ্যে অনেক ঘটনা ঘটে যেতে পারে, অনেক রকম ঘটনা ঘটে যেতে পারে। আর যেটা শুরুটাই হয় নাই, যেটার আপনার আইন শৃঙ্খলা প্রথম, সেই মব নিয়ে এত কিছু হচ্ছে, আপনার লাস্ট 10 মাসে আপনার পুলিশের নথিতে থেকে জানা গেছে যে আপনার খুন হয়েছে 3,554 জন। তা এই 10 মাসে যদি 3,554 জন খুন হয়ে থাকে, তাহলে সেই দেশের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে পৌঁছে গেছে? জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আপনার কোন দলের কোন উস্কানিমূলক ব্যাপারে আইন শৃঙ্খলা আবারও নষ্ট হচ্ছে, পুলিশের কাছ থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। এই জিনিসগুলো যখন সরকার প্রধান বা সরকারের কেউ বলবে যে এখনো তো আমরা তো নির্বাচন দিতেই চেয়েছি, কিন্তু দেখেন এখনো তো সিস্টেমটা চেঞ্জ করতে পারছি না, তাহলে কিভাবে হবে? যেমন আপনার ধরেন এনসিপির একজন বলেছে গোপালগঞ্জের ঘটনার পরে যে সরকার একটা জেলাকে কন্ট্রোল করতে পারে না, সে নির্বাচনে 64টা জেলা কিভাবে কন্ট্রোল করবে? তো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এবং গোপালগঞ্জে শুনছি যে আবার আরেকবার নাকি যাওয়া হবে, হামলা করা হবে। এখন এই যে যাওয়া হবে, আপনার কথা মতো
আমার কথা মতো জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য যে কয়েকটা দল আছে ইসলামিক মাইন্ডেড, সেই দলগুলো চায় এই মুহূর্তে নির্বাচন না হোক, কারণ তারা নির্বাচনের আবেশ যদি নিজেরা নির্বাচন উপভোগ করতে পারে নির্বাচনের চেয়েও বেশি, কারণ নির্বাচনে একচেটিয়া তারা কখনোই সিট পাবে কয়টা এটা আপনিও জানেন আমিও জানি। সেইখানে যদি তারাই সরকার হয়, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সরকারের ভেতর সরকার, যদি তারাই সরকার হয় তাহলে আপনার তারা কেন নির্বাচন চাবে? এই জন্য আরেকটা আপনার নির্বাচন না হওয়ার জন্য আপনার অংশগ্রহণমূলক ভোটের যে ব্যবস্থা তারা করেছে, তো সেটা তারা এটা ছাড়া নির্বাচনে যাবে না এই ধরনের কথা যখন বলছে তারা, তখন বোঝা যায় যে সরকার তখন বলবে আমি তো দিতেই চেয়েছিলাম, আমার তো আন্তরিকতার অভাব নাই। সরকার এই কথাটাই বলবে, আমরা ধরেই নিলাম। তো তখন তো আমাদের হাতের পাশ সরালে চলবে না, হাতের পাশটা হাতে থাকতে হবে। থাকার জন্য আমি বলবো যে আপনার মাধ্যমে যারা শুনছেন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা অবশ্যই এই কাজগুলো করবেন, যে এই সরকার চেয়ারে যেই বসেন সেই আর উঠতে চান না চেয়ারটা থেকে। তো এই সরকার যদি উঠতে না চান, আমরা তো গণতন্ত্রের জন্যই লড়াই করেছি, গণতন্ত্রের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটাই যদি আমরা না করতে পারি তাহলে 15.5 বছর যে নির্বাচনের জন্য এত যুদ্ধ করলাম, এত মানুষের রক্ত গেল, এত খুন হলো, এত গুম হলো, এত আপনার কুক্ষিগত হলো, এত জেল জুলুম হুলিয়া চললো, তাহলে লাভটা কি হলো? সেই লাভটা তো বাংলাদেশের জনগণকেই খুঁজতে হবে, বাংলাদেশের নেতৃবৃন্দের মাধ্যমেই খুঁজতে হবে। সেটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যুদ্ধপরায়ণ জাতি, তারা যুদ্ধ করতে পারে ওই গানটার মতো যে তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। সেই প্রতিবাদের জন্য আমরা আমরা চাইবো যে এই সরকার যেন বুঝে, এই সরকার আন্তর্জাতিক পর্যায়ের একজন সেলিব্রিটি, সেই সেলিব্রিটির অবশ্যই বোঝা উচিত যে কোনো কিছু কুক্ষিগত করে সেলিব্রিটি থাকা যায় না, কুখ্যাত থাকা যায়, বিখ্যাত থাকা যায় না। আর যদি না বোঝে, এবং একই সঙ্গে প্রশ্ন হচ্ছে এই সরকারের অধীনে বা যে সেলিব্রিটির কথা বলছেন, ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি বা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকে নিয়ে তো ব্যক্তিগত জায়গা থেকে অনেক ধরনের সংশয় তৈরি হয়েছে যে তার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এবং আপনার দলের পক্ষ থেকে সিনিয়র লিডাররা, ইভেন আপনি হয়তো মন্তব্য করেছেন তার অধীনে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেটিও ভেবে দেখা দরকার। এবং এই ধরনের বক্তব্যের পরে আমরা আরো দেখেছি, আপনারা যারা এই ধরনের প্রশ্ন করেছেন আর আমরা তো করছি আমাদের জায়গা থেকে, সেই জায়গাগুলো আরো স্পষ্ট হয়ে উঠেছে। এনসিপি কে যেভাবে প্রোটোকল দিয়ে তাদের সভা সমাবেশ করানোর ব্যবস্থা করা হচ্ছে, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, সব ধরনের রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রযন্ত্রের প্রোটোকলের মধ্য দিয়ে তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এই যদি হয় সিমটম, তাহলে সেই প্রধান উপদেষ্টা বা সেই সেলিব্রিটির অধীনে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, আপনি কি মনে করেন? এটা আমি তো মনে করি না নিরপেক্ষ, কারণ উনি নিজেই অনিরপেক্ষতার পরিচয় অনেকবার দিয়েছেন। উনি যখন জয়েন করেছেন তখনই উনি বলেছেন আমাকে বসিয়েছে এই ছাত্ররা, এবং একদিন বলেন না, একের অধিক দিন বলেছেন। এবং ছাত্রদের উনি যখন পদত্যাগের গুঞ্জন উঠলো ওনার, তখন কিন্তু একজন ছাত্র নেতার মুখ থেকেই এটা বের হলো। উনি আর কাউকে বিশ্বাস করতে পারলেন না। যখন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব যখন বলছিলেন যে আমাদের দেখা করার জন্য 4 দিন কথা বলেও আমরা সময় নিতে পারি না, সেখানে অন্য একটা দল তারা কত কিছু করে ফেলে। তো সেই অন্য একটা দলের মাধ্যমে উনি পদত্যাগ করবেন কি করবেন না, থাকবেন কি থাকবেন না জানিয়ে দেন। এবং উনি আপনি একটা জায়গায় বলতে ভুলে গেছেন, সেটা হলো মানুষ সাপোর্ট তো আছেই, গার্ড অফ অনার তো আছেই, ডগ স্কোয়াড দিয়েও পর্যন্ত তাদের ওইখানে আপনার চেকিং হয়। আপনার একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী যে প্রটোকল নিয়ে মিটিং মিছিল করে, জনসভা করে, তাদেরকে 200 লোকের জন্য 12,000 14,000 লোককে দিয়ে তাদেরকে ওই সেম প্রটোকলে তাদেরকে প্রোগ্রাম করানো হচ্ছে। তো এইটাতে সে যে অনিরপেক্ষ, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝে গেছে, শুধু জেনে যায় নাই তা না, বুঝে গেছে। এই যে ছাত্ররা তারা যে মবগুলো করছে, এই দল করে এবং দল না করেও, সবাই তো দল করে নাই, কিন্তু ছত্র ছায়া যারা আছে তাদের এই মবগুলোর কিন্তু ওইভাবে কোনো আমরা রেজাল্টই পাচ্ছি না, ওইভাবে তারা আইনের মুখোমুখি হচ্ছে না। তারা চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেটা করে না, অথচ তাদের চাঁদাবাজিকে ডোনেশন বলে, তারা চাঁদাবাজি বলে না, তারা অনুদান বলে। তো এই অনুদান নিতে গিয়েও কিন্তু কালকে আমরা দেখলাম যে 5 জন অ্যারেস্ট হলো, এবং এই যে এর আগেও তারা নিয়ে আসছে।
তাতে কি হচ্ছে, আজকে দেখেছি যে একজনকে বহিষ্কার করেছে। এর আগে ডাকাতি করতে গিয়ে ধানমন্ডিতে অ্যারেস্ট হওয়ার পরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে এনেছে তাদের একজন নেতা, বৈষম্য বিরোধীদেরকে। কই সরকার কিছুই বলে নাই। সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, স্থগিত করার জন্য সরকারের 144 ধারা লঙ্ঘন করে তারা ওখানে শুধু লঙ্ঘনই করেনি, ওইখানে মঞ্চ তৈরি করেছে এবং তারা যে স্লোগান দিয়েছে সেই তারা ঘেমে যাবে, তারা মারা যাবে, তারা গরমে সমস্যা হবে বলে তাদেরকে ঠান্ডা পানির প্রলেপ দেওয়া হয়েছে। এই যে তাদেরকে এত খাতির যত্ন জামাই আদর করা হয়েছে, এখান থেকেই বোঝা যায়। এবং একটা জায়গায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই সরকার যদি অনিরপেক্ষ হয় তাহলে এই সরকারের আন্ডারে আমরা নির্বাচন করব কিনা ভেবে দেখতে হবে। তো এই যে ভেবে দেখার বিচারটা, এবং আরো যেটা আপনার মনে করেন যে সরকার যে অনিরপেক্ষ, একই জায়গায় জামাত যেভাবে প্রোগ্রাম করে যে সাপোর্টটা পেল, বিএনপি এত বড় দল, বিএনপি কিন্তু ওই সাপোর্ট সরকারের কাছ থেকে পান না। আপনার গোপালগঞ্জে এনসিপি যেভাবে এনসিপি কে তুলে এনে বাংকারে করে গোপালগঞ্জের বাইরে আনা হলো, ঠিক একইভাবে গোপালগঞ্জের পুলিশের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর কাছে, সরকারের কাছে যখন আমাদের স্বেচ্ছাসেবক নেতা জিলানি যখন আপনার সহযোগিতা চেয়েছিল তার গাড়ি বহরে হামলা করার পরে, কই আমাদেরকে কিন্তু ওইভাবে সহযোগিতা করা হয় নাই। তো সেই জন্য আমরা বলছি যে সরকারের নিরপেক্ষতা রাখা সরকারের জন্য জরুরি, নইলে নোবেল পুরস্কার আপনার এশিয়া মহাদেশের অনেকেই পেয়েছে, বাংলাদেশে উনি একা পেতে পারে কিন্তু এশিয়া মহাদেশে অনেকেই পেয়েছে। সেই এশিয়া মহাদেশের যারা যারা নোবেল পেয়েছে কারোরই কিন্তু রেকর্ড আর ভালো কিছু বলে না। আপনার তারও যে বলবে আগামী দিনে এমন কোনো কথা না। আমরা চাই আমাদের মধ্যে একজন মানুষ পরিচিত বিশ্বে, তাকে গিনিপিগ হিসেবেই হোক যেভাবেই হোক তাকে বিশ্ব মানার চেষ্টা করে, সেখানে তার এই সম্মানটুকু বজায় থাকুক। উনি যেন এটা বুঝে উনি সঠিক সময় নির্বাচন দিয়ে উনি যেন ভালোই ভালো বিদায়টা নেয় এবং তাতে এই দেশের জনগণের হৃদয়ে উনি থাকতে পারবেন। আর যদি তা না হয় তাহলে এই দেশের মানুষরা ভীষণ ডেঞ্জারাস, ভীষণ ভালো মানুষ, ভীষণ আপনার কি বলবো যে রিভেঞ্জ প্রিয় মানুষ। তারা কিন্তু ফুলের মালা আর জুতার মালার মধ্যে বেশিক্ষণ পার্থক্য রাখে না। যখন ফুলের মালা দরকার তখন দরকারের অতিরিক্ত দিয়ে দেয়, যখন জুতার মালার দরকার সেটাও কিন্তু দরকারের অতিরিক্ত দিয়ে দেয়। এই ব্যাপারে তারা কার্পণ্য করে না। আমি অপ্রাসঙ্গিক ভাবেই প্রশ্নটা নিয়ে আসছি, যেহেতু একেবারে অপ্রাসঙ্গিক নয়, আপনার কথার প্রসঙ্গক্রমেই। সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, ঠিক আছে, খ্যাতি সম্পন্ন আমরা শুনে এসেছি, কিন্তু উনি প্রধান উপদেষ্টা হওয়ার পর ওনার যে অ্যাকসেপ্টেন্স সারা বিশ্বের কাছে আমরা যেমনটা আশা করেছিলাম, তার কি কোনো ধরনের লক্ষণ দেখা গেছে? তখন লন্ডন যাত্রা আমরা এক্সাম্পল হিসেবে আনতে পারি, আমরা কাতার যাত্রা আমাদের হিসাবে আনতে পারি, এবং আমরা ফ্রান্সে আমরা ওরকম পারিনি। এবং উনি তো আসলে এই বিদেশ যাত্রাগুলো উনি যতটা না রাষ্ট্রকে প্রাধান্য দিয়েছে তার চেয়ে বেশি এনজিও কে প্রাধান্য দিয়েছে, যতটা না রাষ্ট্রের ভালো মন্দ প্রাধান্য দিয়েছে তার চেয়ে বেশি নিজের ভালো মন্দের প্রাধান্য দিয়েছে। আপনি দেখেন লন্ডনে একটা পুরস্কারের জন্য ওনাকে যেতে হলো, যে পুরস্কারটা উনি যে কাউকে দিয়ে আনাতে পারতেন, এটার জন্য এত দূর যেতে হয় না। পরে বোঝা গেল কি যে শুধুমাত্র বিএনপি নেতা জনাব তারেক রহমানের সাথে যে শুধুমাত্র এই সময় ক্ষেপণটার জন্য তারেক রহমানকে হিপনোটাইজ করার জন্য উনি এই প্রোগ্রামটা হাতে নিলেন এবং 10 কোটি টাকার ঊর্ধ্বে উনি খরচ করে আসলেন। একটা চম্পেশে আপনার একটা পিকনিক হয়ে গেল, অন্যদের 37 জনের বহর খুব সম্ভবত। এদের যাওয়ার কি দরকারটা ছিল আমি জানি না। ইভেন তো একটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা পর্যন্ত করতে পারেন নাই উনি, দেখা পর্যন্ত উনি করতে পারেন না। অথচ বাংলাদেশ থেকে বলা হয়েছিল তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক আছে, কিন্তু আমরা সেটা দেখিনি। কাতারে উনি গেলেন, সেটাও কিন্তু একটা এনজিও প্রোগ্রামে, কাতারের রাষ্ট্রপ্রধানের মায়ের সাথে প্রোগ্রাম তার, এবং সেইখানেও উনি কোনো কাতারের সাথে এখানে একটা মিটিং দেখলাম, উনি কাতারের পতাকা আছে কিন্তু বাংলাদেশের কোনো পতাকা নাই ওনার পেছনে। তা এটার অর্থটা বোঝার মতো বোধহয় বয়স আমাদের হয়েছে এত বছর রাজনীতির। এবং আপনার কি হলো ওখানে, আপনার ব্যক্তিগত কিছু কাজ সেরে উনি আসলেন। উনি আপনার কি বলে থাইল্যান্ডে গেলেন, উনি ভারতের সঙ্গে বসলেন। দেখেন ভারতের কতগুলো লোক ছিল ওখানে,
কিন্তু বাংলাদেশের উনি ছাড়া কে উনার প্রতিনিধি, উনার প্রেস সচিবকেও আমি ওরকম দেখিনি, এবং উনাকে এক ধরনের ওইখানে হেয় করা হয়েছে ওখানে তার। এবং তারপরে উনি বৈঠকে বসার পরে পরের দিনই ভারত কি করলো, আপনার একটা চুক্তি বাতিল করে দিল। কিসের? আপনার ট্রানশিপমেন্ট বাতিল করে দিল। তো এই যে বাতিল করে দিল, তাহলে আমার লাভটা কি হলো? আমার তো কিছুই লাভ হচ্ছে না। কিন্তু দেশের ওই 10-11 মাসে 12 মাসে আপনার, এখনো 12 মাস পুরো হয় নাই, 12 মাসে আপনার 11টা তার এরকম ব্যর্থ ব্যর্থ আপনার বিদেশ যাত্রা আছে। কিন্তু ব্যক্তিগতভাবে উনি সফল এই কারণে, উনি বিদেশের লোক পাঠানোর জন্য উনি যে প্রতিষ্ঠান খুলেছে সেটা ওনার। উনি জাপানে বলছে 1 লক্ষ লোক পাঠাবে, যদি এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য এবং অবিশ্বাস্য। তাহলে কি আবারও সেই রাজপথই শেষ ঠিকানা আমাদের সবার জন্য? যদি কখনো যদি পথ যদি মসৃণ না হয়, পথ যদি ঘরের মধ্যে যদি আলোচনা শেষ না হয়, তাহলে তো রাজপথের বিকল্প কিছু হতে পারে না। তো রাজপথের বিকল্পের মনে করেন যে ধারণাটা আমাদের আছে। তবে এইখানে একটা সরকার বা ষড়যন্ত্রকারী মহল ধর্মকে পুঁজি করে যে সমস্যাটা বাঁধানোর চেষ্টা করছে, এটা কিন্তু ভীষণ খারাপ একটা খবর। যেমন আপনাকে আমি বলি যে একটা সময় প্রথম থেকে শেষ পর্যন্ত জামাত এবং এই হাত পা খালারা, এরা একজন আরেকজনকে আদর্শগতভাবে সহ্য করতে পারতো না। আদর্শগতভাবে দুইজনের জন্মটাই দুই ভাবে হয়েছে, অথচ এখন তারা এক কাতারে এসেছে। কিসের জন্য? তারা এখন অংশগ্রহণ নির্বাচনের কথা বলছে, পিআর এর কথা বলছে। তো আপনার এইটা যদি চলতে থাকে এবং এটা নিয়ে যদি এদের তো আর যাই হোক গরিব গরিব কিছু ছেলে মেয়ে পাওয়া যায় যারা মারা গেলেও সহজে বুঝে না। আমরা হেফাজত থেকে দেখেছি, সহজে বুঝে না যে বাবা মা জানতেও পারে না যে তার সন্তানটা আছে না নাই। তো এদের তো সস্তা রাজনীতি তো এইটা থাকেই। তো আমি জানি না যে এই রাজনীতি কোন দিকে কতটা জিঘাংসার পথে হাঁটছে, আমরা বলতে পারবো না। অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি আপনাকে, এবং আবার আপনার উদারনৈতিক যে রাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য, এর জন্য নিশ্চয়ই সাধারণ মানুষের পক্ষ থেকেও আপনার প্রতি অনেক বেশি শ্রদ্ধার বিষয় তৈরি হচ্ছে। ধন্যবাদ আবার আপনাকে। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।